আজকে এই অঙ্কের পরিমিতির যে অধ্যায় 4-এর ক্লাস আয়তঘন, সেই ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমি তোমাদের 1 থেকে 15 পর্যন্ত যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম তার খুব খারাপ রেসপন্স পেয়েছি। আমি জানি না তোমরা করেছো না করতে পারোনি। যে 2-1 ছেলে আমার কাছে হোয়াটসঅ্যাপে পার্সোনালি জানিয়েছিল যে অঙ্কগুলো পারেনি, আমি সেগুলো প্রত্যেকটা করে তাদেরকে আমি আবার সলিউশনটা পাঠিয়ে দিয়েছি। যাই হোক, আমরা আজকে অধ্যায় 4-এর যে বাকি অনুশীলনীগুলো সেগুলো শেষ করব। সেটা শেষ করার আগে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি চাইছি যে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। যে জিনিসটা তোমাদের সাথে আমি আলোচনা আজকে করতে চাইছি এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ইভেন এইটা ক্লাস 11-12 এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এটা আরো যারা হায়ার ম্যাথমেটিক্স পড়বে ভবিষ্যতে তাদের কাজে লাগলেও, অথবা ফিজিক্স পড়বে, বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্স বা রিলেটিভিটি, কসমোলজি, এই জায়গাগুলো যারা পড়বে বা এক্সপ্লোর করবে, সেই সব জায়গা থেকে বেসিক্যালি নেওয়া এগুলো। এবার দেখে নাও জিনিসটা, মানে আমি কেন বলতে চাইছি এটা তোমাদের কাছে এক্সপ্লেন করতে চাইছি যে জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ লাইভলি, মানে অনেক ভৌতিক ব্যাপার অথচ বৈজ্ঞানিক ব্যাপারটা এরকম। দেখে নাও, আমি 0 ডাইমেনশন থেকে শুরু করছি। 0 ডাইমেনশন কি? 0 ডাইমেনশন অর্থাৎ শূন্য ডাইমেনশন, যার কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ একটা বিন্দু, যে বিন্দুটার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, জাস্ট একটা ডট। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তো তুমি যখনই একটা ডট দেবে, যত ছোটই হোক তার একটা দৈর্ঘ্য থেকে যায়, তার একটা প্রস্থ থেকে যায়। কিন্তু তুমি যদি মনে মনে এমন একটা জিনিস কল্পনা করো, এমন একটা ডট যেটা তুমি দেখতে পাচ্ছ অথচ তার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, সেটাই হচ্ছে বিন্দু। সেটা 0 ডাইমেনশনাল অবজেক্ট, অর্থাৎ তার শূন্য মাত্রার অবজেক্ট সেটা। তাহলে একটা বিন্দু 0 ডাইমেনশন, শূন্য মাত্রা। দেখে নাও, এবার সেখান থেকে আমরা একটা লাইন টানছি। একটা লাইন মানে কটা বিন্দু? তার দু প্রান্তের দুটো বিন্দু। একটা লাইন যখন আমরা টানছি সেটাকে আমরা 1 ডাইমেনশন বা এক মাত্রার একটা জ্যামিতিক ফিগার বলছি। তার মানে 0 ডাইমেনশনে একটা বিন্দু, 1 ডাইমেনশনে বা এক মাত্রাতে দুটো বিন্দু। দেখো কিভাবে বাড়ছে, 1 থেকে 2 হলো, ডাবল হলো। এবার আমরা একটা বর্গক্ষেত্র আঁকছি যার কৌণিক বিন্দু 4টে। এটা কয় ডাইমেনশনাল জিনিস, কয় মাত্রার জিনিস? আমি তোমাদেরকে বলেছিলাম এর আগেই যে এটা দ্বিমাত্রিক। যেহেতু আমরা একটা প্লেন সারফেসের উপর এটা আঁকতে পারছি, মানে এর দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে দুটো মাত্রা। এর একটা মাত্রা শুধু দৈর্ঘ্য, এর কোনো প্রস্থ নেই, উচ্চতা নেই। এর দুটো জিনিস, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ, সেই জন্য এটা 2 ডাইমেনশন। এর কৌণিক বিন্দু 4টে। তার মানে দেখো, একটা করে ডাইমেনশন বাড়ছে, আমাদের বিন্দুগুলো ডাবল হয়ে যাচ্ছে। এখানে একটা, এখানে দুটো, এখানে 4টে। এবার 2 ডাইমেনশন থেকে, 2 মাত্রা থেকে যখন আমরা 3D অর্থাৎ 3 ডাইমেনশনে চলে যাচ্ছি, তখন আমাদের বিন্দু কটা? 8টা। তোমরা জানো, দেখো এটা কি? এটা হচ্ছে ঘনক। 1, 0, 1, 2, 3। 3 ডাইমেনশনে এসে এই 4টে কৌণিক বিন্দু কিন্তু 8টা হয়ে যাচ্ছে। এখানে 4টে, সামনে 4টে, 8টা। এটা হচ্ছে ত্রিমাত্রিক জ্যামিতি, এটা ঘনক, আমি তোমাদেরকে আগের দিন বলেছি। এইবার 4 মাত্রায় চলে যাই। দেখো, ত্রিমাত্রিক জিনিসটা আমরা ছবিতে আঁকতে পারি না, তার কারণ এটা একটা দ্বিমাত্রার সারফেস, প্লেন সারফেস, তার উপরে ত্রিমাত্রিক জিনিস আমরা আঁকতে পারি না। এটা জোর করে আঁকা। এই উচ্চতাটা দেখো, সেই জন্য দেখানো যায় না, অনেক সময় মিক্স আপ হয়ে যায়। এবার সেখান থেকে আমরা 4 ডাইমেনশনে চলে আসছি। 4 ডাইমেনশন ভাবতে পারো কোনোদিন? 3 ডাইমেনশন তোমরা দেখতে পাই, আমরা একটা ঘর, বাড়ি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দেখতে পাই। কিন্তু 4 ডাইমেনশন, দেখো এই ঘনকটাকে তুমি যখন 4 ডাইমেনশন, 4th ডাইমেনশনে কনভার্ট করছো, সেটা দেখতে এইরকম হয়ে যায়। তার নাম টেসেরেক্ট। এর বাংলা নাম আমি জানি না, ইংরেজিতে এর নাম হচ্ছে টেসেরেক্ট। এইটা কিন্তু 4 ডাইমেনশনাল জিনিস, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার বাইরেও এর আরেকটা মাত্রা আছে।
সেই মাত্রাটা কি সেই নিয়ে আমরা আলোচনা করব, খুব ইন্টারেস্টিং। এইখানে দেখো, তুমি যদি কৌণিক বিন্দু হিসাব করো, এখানে 4টে, এখানে 8টা, এখানে 16টা কৌণিক বিন্দু। এইটা আঁকা ভীষণ কঠিন, আমি অনেক কষ্ট করে এঁকেছি। তো এটাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে। অর্থাৎ একটা জিনিস দেখো, এটা একটা বর্গক্ষেত্র, এর প্রতিটা তল একটা করে বর্গক্ষেত্র। আবার এই টেসারেক্টের এক একটা তল হচ্ছে এক একটা ঘনক। অর্থাৎ এর এই পৃষ্ঠা একটা ঘনক, এইদিকে একটা ঘনক, ওপরে একটা ঘনক, নিচে একটা ঘনক। অর্থাৎ এতগুলো ঘনকের সমষ্টি হচ্ছে এই টেসারেক্ট। এটা 4D, একটা ভয়ঙ্কর কঠিন কনসেপ্ট। জিনিসটা দেখতে অনেকটা এরকম, আমি একটা ছবি দেখে আঁকলাম অনেক কষ্ট করে। এটা আঁকাও খুব কঠিন, এবং 2 ডাইমেনশনের উপর 4 ডাইমেনশন আঁকাটা খুব কঠিন এইভাবে। তো মোটামুটি জিনিসটা দেখতে এরকম। এইবার এই 4D থেকে তুমি আরো যখন হায়ার ক্লাসে যাবে 5D তে যেতে পারো। এই ট্রেসারেক্টটাকে যখন 5D তে কনভার্ট করবে, তখন সেটা হয়ে যাবে পেন্টারেক্ট। এবার পেন্টারেক্টটা কি? পেন্টারেক্টের এক একটা তল হচ্ছে এক একটা টেসারেক্ট। তার মানে পেন্টারেক্টের তোমার কৌণিক বিন্দু কটা হবে? এর কৌণিক বিন্দু 16টা, পেন্টারেক্টের কৌণিক বিন্দু হয়ে যাবে 32টা। একটা ভয়ঙ্কর জটিল ফিগার। এইবার একটু বাস্তবে আসি। কিরকম? 3D পর্যন্ত আমরা দেখতে পাই সব জিনিস। 4D অর্থাৎ চতুর্থ মাত্রা, চতুর্থ ডাইমেনশন, এটা কি আমরা দেখতে পাই? এবার সায়েন্টিফিক রিসার্চ যেটা বলছে, স্পেশালি আইনস্টাইন এই কথাটা প্রথম বলেন আমাদেরকে। আইনস্টাইনের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটা কিন্তু সম্পূর্ণ 4 মাত্রিক ক্যালকুলেশন, 4 ডাইমেনশনাল। কিরকম 4 ডাইমেনশনাল ক্যালকুলেশন? আমাদের যে স্পেস, অর্থাৎ আমরা যে ওয়ার্ল্ডে বাস করি বা যে ইউনিভার্স, যে মহাবিশ্বে বাস করি, সেই মহাবিশ্বটা তার আইনস্টাইনের আগে পর্যন্ত ধারণা ছিল যে এটা ত্রিমাত্রিক বিশ্ব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। আইনস্টাইন এসে প্রথম বললেন যে না, আমাদের যে ইউনিভার্স এটা 4 মাত্রিক ইউনিভার্স, অর্থাৎ 4D ইউনিভার্স। আমরা 3D পর্যন্ত দেখতে পাই, 4th ডাইমেনশনটাকে দেখতে পাই না। 4টে মাত্রা কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তার সাথে উনি যোগ করলেন সময়, টাইম। উনি বলছেন যে টাইম হচ্ছে আর একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এবং টি অ্যাক্সিস। টিটা হচ্ছে টাইম। এবং উনি সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন করে দেখালেন যে সত্যি সত্যি ইউনিভার্সটা 4 মাত্রার, এবং টাইম সেখানে, সময় সেখানে আর একটা মাত্রা। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, কিন্তু সেইটাকে আমরা দেখতে পাই না। কিরকম? ব্যাপারটাকে তুমি যদি এইরকম ভাবে ভাবো যে একটা লম্বা সুতো নিলে, তুমি এত বড় একটা সুতো নিলে, সেই সুতোর উপরে একটা ছোট্ট পিঁপড়েকে ছেড়ে দিলে। সেই পিঁপড়েটা সুতোর উপর দিয়ে হাঁটতে 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 যাচ্ছে। পিঁপড়েটা যখন সুতোটা কি? সুতোটা একটা দ্বিমাত্রিক জিনিস, একটা সরল রেখা, এই 1 ডাইমেনশনাল জিনিস সুতো। এবার পিঁপড়েটা যখন সুতোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তখন এই যে 3 ডাইমেনশনাল মহাবিশ্ব বা আমাদের একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা আছে, পিঁপড়েটা কিন্তু সেটা দেখতে পাচ্ছে না। ও কিন্তু 1 ডাইমেনশন, একটা দিকই দেখতে পাচ্ছে, অর্থাৎ শুধু সুতোটা দেখতে পাচ্ছে ও। আইনস্টাইন বলছেন যে 4th ডাইমেনশনটাকে আমরা দেখতে পাই না। আমরা হচ্ছে একটা পিঁপড়ে, যে পিঁপড়েটা ওই 3D স্পেসের উপর বিচরণ করছে, অর্থাৎ আমাদের যে ভিশন, আমাদের যে দৃষ্টি, সেটা 3D এর বাইরে কিছু জিনিসকে দেখতে পায় না, 3D টুকুই দেখতে পায়। 4th ডাইমেনশন, পিঁপড়েটা যেমন 3D বুঝতে পারে না যখন সে সুতোর উপর দিয়ে হাঁটছে, ও শুধু 1 ডাইমেনশন দেখতে পায়, একটাই দেখতে পাচ্ছে যে সুতোর বরাবর ওকে যেতে হবে, তার বাইরে কি, উচ্চতা কি, কোথায় কি, কিছু সে জানে না। আমরাও সেরকম একটা 3D ওয়ার্ল্ডে বিলং করছি, যেখানে 4th ডাইমেনশনটা কি আমরা বুঝতেই পারি না, জানতেই পারি না। উনি বললেন যে 4th ডাইমেনশন এক্সিস্ট করে, এবং সেটা উনি প্রমাণ করে দেখালেন ওনার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি তাতে। এবার এই 4th ডাইমেনশন নিয়ে খুব মজার মজার ইন্টারেস্টিং ক্যালকুলেশন এবং গল্প আছে। তোমরা বলবে যে 4th ডাইমেনশনটা কি স্যার? ব্যাপারটা এরকম, টাইম ডাইমেনশনটা স্পেশালি আমি বলছি। ব্যাপারটা এরকম, তোমরা আজকে ক্রিকেট খেলছো, একটা মাঠে ক্রিকেট খেলছো, বল মারলে, খুব জোরে একটা বলকে মারলে, বলটা মাঠ পার হয়ে গেল, বা বলটা বাউন্ডারি পার হয়ে গেল, বা বলটা লেগের দিকে গেল, বা অফের দিকে গেল, যে কোনো একদিকে গেল, বিল্ডিং পার হয়ে গেল, স্টেডিয়াম পার হয়ে গেল। কিন্তু আমি যদি তোমাকে একটা বল দিই, তুমি ব্যাট করছো, তোমাকে যদি আমি বলি যে এই বলটা এমন ভাবে মারো যেন বলটা কালকে চলে যায়, অর্থাৎ গতকাল, ইয়েস্টারডেতে চলে যায়, এটা কি সম্ভব? আইনস্টাইন বলছেন যে এটা সম্ভব। অর্থাৎ তুমি আজকে একটা বল মারলে,
বলটা কালকে চলে গেল, গতকাল চলে গেল। উনি বলছেন যে বলটাকে তুমি যদি আলোর গতিবেগে মারতে পারো, অর্থাৎ তুমি যে ব্যাটটা চালাচ্ছ, বলটা যাচ্ছে, সেই বলটার গতিবেগ যদি আলোর গতিবেগ হয় বা তার বেশি গতিবেগ হয়, তাহলে টাইমটা পিছিয়ে যায়, অর্থাৎ বলটা গতকাল চলে যায়। অর্থাৎ তুমি আজকে যে বলটা খেলছো, যে বলটা মারছো, দেখবে গতকালই সেই বলটাকে তোমার কোনো এক বন্ধু ক্যাচ ধরে বসে আছে। এটা শুনতে খুব ইন্টারেস্টিং বা একটু ভৌতিক মনে হলেও এটা কিন্তু একদম বাস্তব সত্য। সেখান থেকেই ওই টাইম ট্রাভেলের আইডিয়া আছে। তোমরা জানো কিনা জানি না, এগুলো সবই বিভিন্ন মানে তোমার যে কল্পবিজ্ঞানের গল্প সেসবে থাকে, কিন্তু এটা বাস্তব। আইনস্টাইন অঙ্ক কষে দেখিয়েছেন যে টাইম ট্রাভেল সম্ভব। অর্থাৎ তোমাকে যদি একটা রকেটের উপর আমি বসিয়ে দিই, যে রকেটটা আলোর গতিবেগে ছুটছে, তাহলে তুমি তোমার পেছন দিকে চলে যাবে। অর্থাৎ তুমি আবার সেই আলোর গতিবেগে যেতে যেতে তুমি তোমার শৈশব ফিরে পাবে। অর্থাৎ তুমি আবার ছোট হতে থাকবে বয়সে, তুমি কখনোই বড় হবে না। এইবার এটাও দেখা গেছে যে তুমি একটা রকেটে বসে তুমি পৃথিবীর বাইরে চলে গেলে, তুমি 50 বছর পর ঘুরে আসার পর দেখলে যে তোমার যারা বন্ধু, তোমার সহপাঠী ছিল, তারা সবাই বুড়ো হয়ে গেছে, কিন্তু তোমার বয়স বাড়েনি। অর্থাৎ উনি অঙ্ক করে দেখিয়েছেন যে টাইম টা গতির উপরে নির্ভর করে, অর্থাৎ তুমি যদি বা ফোর্সের উপরে নির্ভর করে। তার মানে তুমি যদি একটা ঘড়ি নিয়ে চলে যাও সেই আলোর গতিবেগে, তোমার ঘড়িটা প্রচন্ড স্লো চলবে। তোমার ঘড়িতে যখন 1 বছর পার হবে, পৃথিবীতে যারা বসে আছে দেখবে তাদের ঘড়িতে তখন 60 বছর পার হয়ে গেছে। এটা কিন্তু শুনতে খুব ভৌতিক মনে হচ্ছে, কিন্তু এটা ভৌতিক নয়, এটা একদম বাস্তব গল্প। এবং এর প্রতিটা জিনিস অঙ্ক করে আইনস্টাইন প্রমাণ করে দেখিয়েছেন। এটাই উনার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তার আগে পর্যন্ত মানে নিউটনের যে নিউটনের ফিজিক্সে কিন্তু এই টাইম ডাইমেনশনের কোনো ধারণা ছিল না। নিউটনের কল্পনাতে স্পেস ছিল একটা ফ্ল্যাট জিনিস এবং সেটা 3 ডাইমেনশন, অর্থাৎ XYZ অ্যাক্সিসের উপরে আমাদের যে গোটা মহাবিশ্ব সেটা চলত। কিন্তু আইনস্টাইন দেখালেন যে না, আমাদের মহাবিশ্বটা ফ্ল্যাট নয়, এটা একটা কার্ভড সারফেস। মানে আমাদের যে XYZটা সেটা একটা কার্ভ সারফেস, অর্থাৎ এবং আরেকটা উনি ডাইমেনশন যোগ করলেন, সেটা হচ্ছে সময়, অর্থাৎ টাইম ডাইমেনশন। এবং এই নিয়ে তোমরা ভবিষ্যতে অনেক মজার জিনিস পাবে এবং সেটা দেখতে পাবে। তো আজকে এবার তাহলে অঙ্কে চলে আসি। এবং অঙ্কে চলে আসার আগে এই 1, 2, 3 বিশেষ করে 4th এবং 5th ডাইমেনশন, অর্থাৎ 3 ডাইমেনশনটা তোমরা দেখতে পাই কেমন, 4 ডাইমেনশন এবং তার বেশি সংক্রান্ত কিছু আমি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওগুলো দেখো। এর সাথে আবার বলছি, তোমাদের সিলেবাস বা তোমাদের যে অঙ্ক তার কোনো সম্পর্ক নেই। এই ভিডিওগুলো দেখো, দেখার পর আমরা অঙ্ক শুরু করব। How to draw 4, 5, 6, and 7-dimensional objects. One point has 0 dimensions. Double the points, and you have 1 dimension. Double the points again, and you have 2 dimensions. Double the points again, and you have 3 dimensions. Double the points yet again, and you have 4 dimensions. Skeptical? You're watching this on a flat 2-dimensional computer monitor. In 2 dimensions, it's not possible to have 3 axes, each of which is 90 degrees to the other 2. Yet we accept this picture as a representation of 3 dimensions displayed on a 2-dimensional monitor. In 3 dimensions, it is not possible to have 4 axes, each of which is 90 degrees to the other 3. Yet as with 3 dimensions on a 2-dimensional monitor, we can accept that this is a representation of 4 dimensions.
If you remove any one of the 4 axes, you will go back to 3 axes, each of which is 90 degrees to the other 2. Therefore, each of the 4 axes is 90 degrees to each of the other 3. In the same way, we can add a 5th, 6th, or 7th axis, each of which is 90 degrees to all the axes that came before it. Double the points again. And you have 5 dimensions. By continuing to double the points, you can add as many dimensions as you want. 6 dimensions. 7 dimensions. এবার আমরা 19 নম্বর অঙ্কটাতে চলে আসি। 19 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো, বলেছে দুটো জমি আছে, এটা একটা জমি, এটা আর একটা জমি। এই জমি থেকে মাটি তুলে এই জমিটাকে উঁচু করতে হবে, এই লাল জমিটাকে উঁচু করতে হবে, এবং এই নীল জায়গার জমিটা থেকে মাটি তুলতে হবে। দুটোই আয়তাকার জমি, দুটোই আয়তাকার, তার মানে দুটোই আয়তঘন। যে জমিটা উঁচু করতে হবে সেই জমিটা বলা আছে 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া এবং 6.5 ডেসিমিটার উঁচু। দেখে রাখো, ডেসিমিটার উঁচু। এই দুটো মিটার, এইটা ডেসিমিটার। তাহলে এই জমিটার আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মাটি দিয়ে ভরতে হবে, তার মানে আয়তন বের করতে হবে। আর এই নীল রঙের যে জমিটা, এই নীল রঙের জমিটা থেকে মাটি কেটে এই জমিটাকে ভরতে হবে, এই জমিটাকে উঁচু করতে হবে। এই নীল রঙের যে জমিটা, যে জায়গা থেকে মাটি আমাদেরকে কাটতে হবে, তার দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 18.2 মিটার এবং তার উচ্চতাটা বের করতে হবে। অর্থাৎ কতটা মাটি, কতটা উঁচু করে মাটি কাটলে আমরা এই জমিটাকে ভরতে পারবো। অর্থাৎ এই দুটোরই আয়তন সমান, শুধু এইটার উচ্চতাটা দেওয়া নেই, আমাকে উচ্চতাটা বের করতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে এই একটা একক এখানে ডেসিমিটারে আছে। তাহলে কিভাবে লিখতে হবে? ধরি গর্তটি h মিটার গভীর, ধরে নিলাম এই গর্তটা h মিটার গভীর করতে হবে, মানে এটা h মিটার গভীর করে কাটলে আমার এই জমিটা উঁচু হবে। তাহলে নিচু জমির আয়তন, অর্থাৎ এই জমিটার আয়তন কত? এই জমিটার আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য 31.5, প্রস্থ 48 এবং উচ্চতা 6.5 ভাগ 10। এই দেখো, এটা দেখে নাও, 6.5 ভাগ 10, অর্থাৎ যেহেতু 6.5টা ডেসিমিটারে আছে আর দুটো মিটারে আছে, সুতরাং এই ডেসিমিটারটাকে আমরা মিটারে পরিবর্তন করে নিয়েছি 10 দিয়ে ভাগ করে, এবং এর একক হচ্ছে ঘনমিটার। তাহলে এর যে আয়তন এবং এর যে আয়তন, এই আয়তন দুটো সমান হবে। তাহলে এর আয়তন কত? এটার উচ্চতাটাকে h ধরে তাহলে আমরা লিখেছি শর্তানুসারে 18 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান এইটা। তাহলে এখান থেকে h এর মান বের করতে হবে। তাহলে h সমান সমান এইগুলো থাকবে, এই দুটো এর নিচে চলে আসবে, এই নিচে চলে আসার পরে এইটা হবে। আমি কাটাকাটিটাকে দেখাইনি জায়গার অভাবে, তোমরা কাটাকাটি করে নেবে। এখান থেকে h হবে 2 মিটার, অর্থাৎ এইখানে 2 মিটার গভীর করে গর্ত করলে আমরা সেই সমপরিমাণ মাটি দিয়ে এই জায়গাটাকে 6.5 ডেসিমিটার উঁচু করতে পারবো। সুতরাং দুটোরই আয়তন সমান, দুটোরই ঘনফল বের করে দুটো সমান করতে হবে। একটা h ধরে নিচ্ছি, এই ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট করে দুটো আয়তন সমান করে সেখান থেকে h বের করে নেব। এবার তারপরের অঙ্কে আমরা চলে আসি। অঙ্কগুলো ভীষণ সোজা। আর একটা জিনিস মনে রাখবে, দেখবে একটা জিনিস লক্ষ্য করছি, মানে তোমাদের সময় বেশি লাগে পরীক্ষাতে, কখনো এই গুণগুলো এখানে করবে না।
এই গুণ কাটাকাটি এগুলো সমস্ত লাস্ট লাইনে এসে পড়বে। দেখো এইখানে যদি তুমি একবার গুণ করো, গুণ করে 10 দিয়ে ভাগ করো, তারপরে এইটার আবার গুণ করো, গুণ করে 10 দিয়ে ভাগ করো, শেষে এসে কিন্তু সেই যেই গুণগুলো করেছিলে সেগুলোকে আবার সেপারেট করতে হবে। সুতরাং অঙ্কের মাঝে এই এই সংখ্যাগুলোকে এইভাবেই রেখে দেবে, এগুলোকে কোনো গুণ যোগ বিয়োগ ভাগ করবে না। একদম শেষে এসে তারপরে এইখানে ফাইনাল ক্যালকুলেশন যখন হবে তখন তোমরা কাটাকাটি করবে। তার মাঝখানে করলে কিন্তু সময় নষ্ট হবে, এইখানে একবার সময় নষ্ট হবে, সেইটাকে ভাঙতে এইখানে আবার সময় নষ্ট হবে। অর্থাৎ এখানে একটা বিরাট সংখ্যা আসবে, এখানে একবার বিরাট সংখ্যা আসবে, সেইগুলোকে কেটে দেখবে আবার ওই 315 আসছে, 48 আসছে, 65 আসছে। দরকার নেই, তোমরা এগুলো এরকম রেখে একদম লাস্ট যে লাইন সেইখানে কাটাকাটিটা করবে, তাহলে সময়ও কম লাগবে, তোমাদের অঙ্কটা করতেও সহজ হবে। তাহলে এবার পরের অঙ্কে আসছি। অঙ্ক শুরু করি। অধ্যায় 4, অধ্যায়ের নাম আয়তঘন, প্রশ্নের কোশ্চেন নাম্বার 17। প্রশ্নটা এরকম, তোমরা যখন এই অঙ্কগুলো দেখবে অবশ্যই বইটা নিয়ে বসবে সামনে, প্রথম প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেখবে। অঙ্কটা এরকম আছে, একটা চৌবাচ্চা আছে। প্রথমেই বলে রাখি ছবিটা কিন্তু সঠিক ছবি নয়, এটা 3 ডাইমেনশনাল ছবি হবে, আমি খুব শর্টে 2 ডাইমেনশনে এঁকেছি। এরকম একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটার দৈর্ঘ্য 2.1 মিটার এবং চৌবাচ্চাটার প্রস্থ হচ্ছে 1.5 মিটার। চৌবাচ্চাটার উচ্চতা বলা নেই, এটা বলা আছে যে চৌবাচ্চাটার অর্ধেকটায় জল আছে, এই নীল যে জায়গাটা সেইটুকুতে জল আছে। এবার এই চৌবাচ্চাটাতে আরো 630 লিটার জল আমরা ঢেলে দিচ্ছি, ওপর থেকে 630 লিটার জল ঢালছি। দেখো যে লাল যে জায়গাটা দেখানো হয়েছে এটা এক্সেস জল আমরা ঢালছি। প্রশ্নটা হচ্ছে যে এই 630 লিটার জল ঢালার পর এই জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই যে লাল অংশটা, এই লাল অংশের উচ্চতাটা অর্থাৎ এইটুকু আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এটা এইচ মিটার। দেখো আমরা কিরকম ভাবে লিখেছি, ধরি 630 লিটার জল ঢাললে জলের গভীরতা বৃদ্ধি পাবে এইচ মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে যে জলটুকু আমরা ঢালছি তার আয়তন কত, সেইটা একটা চৌবাচ্চার মধ্যে আমরা ঢালছি, তার উচ্চতা এইচ মিটার, চৌবাচ্চাটার দৈর্ঘ্য 2.1 মিটার এবং প্রস্থ 1.5 মিটার। তার মানে যে নতুন জলটা ঢালছি তার আয়তন, এটুকু হচ্ছে নতুন জলের আয়তন, 2.1 ইন্টু 1.5 ইন্টু এইচ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা যে নতুন জল ঢালছি তাতে তো চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থটার পরিবর্তন হচ্ছে না, এটা একই থাকছে, শুধু আমরা ধরে নিচ্ছি উচ্চতাটা এইচ বাড়ছে। এই এইচ এর মানটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এত ঘনমিটার, অথচ দেখো এই জলের আয়তনটাই কিন্তু বলে দেওয়া আছে 630 লিটার। তার মানে 630 লিটার আর এই এত ঘনমিটার, এ দুটো এক, শর্তানুসারে 2.1 ইন্টু 1.5 ইন্টু এইচ সমান সমান 630/1000। এইখানে দেখো একটা নিচে 1000 এসছে, কারণ তুমি এই এককটা দেখো, এইটা আছে ঘনমিটার এবং এই এককটা আছে লিটার। মনে রাখবে যে কোনো অঙ্কে তুমি যখন ডান দিক এবং বাঁ দিক সমান করবে তখন তার এককটা এক হওয়া খুব প্রয়োজনীয়। অর্থাৎ একদিকে সেন্টিমিটার একদিকে মিটার, বা একদিকে লিটার একদিকে মিটার কিউব, এরকম ভাবে কিন্তু অঙ্ক করা যাবে না। সুতরাং এই 630 লিটারটাকে আমরা মিটার কিউব করে নিয়েছি। মিটার কিউব করতে গেলে তাকে 1000 দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি যে 1 লিটার সমান সমান 1/1000 ঘনমিটার। তাহলে এইটা ঘনমিটারে আছে, এটাও ঘনমিটার হয়ে গেছে। এবার দুটোকে সমান করে দিলাম, সমান করে সেখান থেকে এইচ এর মান বের করলাম। এইচ মানে এই দুটো এর নিচে চলে যাবে, নিচে যে কাটাকাটি করার পর 1/5 আসছে। অর্থাৎ যে জলের উচ্চতা বৃদ্ধি পাবে 1/5 মিটার, এখানে সবই মিটারে আছে সুতরাং এটা মিটার হবে। সুতরাং জলের গভীরতা বৃদ্ধি পাবে 1/5 মিটার। এবার এই 1/5 মিটারটাকে আমরা একটা ডেসিমিটারে কনভার্ট করেছি। এবার তুমি বলতে পারো স্যার ডেসিমিটারে কেন কনভার্ট করলেন? তার কারণ উত্তরটা ডেসিমিটারে আছে। তুমি 1/5 মিটারও রাখতে পারো, এতেও তুমি পুরো নাম্বার পাবে, যদি না বলে দেওয়া থাকে যে উত্তরটাকে ডেসিমিটারে কনভার্ট করো। তো এটা যেহেতু উত্তরটা ডেসিমিটারে দেওয়া আছে সেই জন্য একে 10 দিয়ে গুণ করে দিচ্ছি। 10 দিয়ে গুণ করলে আমরা 2 ডেসিমিটার উচ্চতা পাচ্ছি। অর্থাৎ ওই চৌবাচ্চাটার মধ্যে 630 লিটার জল যদি আমরা ঢালি
তাহলে জলের উচ্চতা 2 ডেসিমিটার অথবা 1/5 মিটার বৃদ্ধি পাবে। এবার আমরা তার পরের অঙ্কে চলে আসি। এবার 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্কে বলেছে যে একটা ফ্ল্যাট বাড়িতে 3টে পরিবার থাকে। এবার সেই 3টে পরিবারের জলের খরচ একজনের লাগে 1200 লিটার, একজনের 1050 লিটার এবং একজনের 950 লিটার। এবং এই যে 3টে পরিবার থাকে, তো শুধু যেইটুকু জল লাগে সেইটুকু ট্যাঙ্ক বানালে তো হবে না, ট্যাঙ্কে জল নেওয়ার পরেও যাতে এক্সেস কিছুটা জল থাকে সেটা দেখতে হয়। তো ওনারা ঠিক করেছেন যে 25% জল, অর্থাৎ ওনাদের যা প্রতিদিনের জলের কনজাম্পশন তার থেকে 25% জল যাতে বেশি থাকে সেই রকম একটা ট্যাঙ্ক বানাতে হবে। এবং ট্যাঙ্ক বানানোর জন্য যে জায়গাটা আছে সেই জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার এবং প্রস্থ 1.6 মিটার। তাহলে ট্যাঙ্কটা সেই জায়গাটাতে কতটা গভীর করে বানাতে হবে এটা তোমাকে হিসাব করে বলতে হবে। তাহলে আমরা প্রথম দেখে নিই যে এই 3 পরিবারের মোট জল লাগে, এই 3টের যোগফল 3200 লিটার প্রতিদিন জল লাগে, কিন্তু ট্যাঙ্কটা বানাতে হবে এর 25% বেশি জল ধরে এমন ট্যাঙ্ক। অর্থাৎ ট্যাঙ্কে মোট জল রাখতে হবে 3200 প্লাস এর সাথে 3200 25% যোগ হবে, মানে 3200 যোগ 25/25/100 ইন্টু 3200, অর্থাৎ মোট 4000 লিটারের ট্যাঙ্ক তোমাকে বানাতে হবে। এই 4000 লিটার মানে কি? 4000 লিটার মানে 4000 বার 1000 মিটার কিউব বা ঘনমিটার সমান সমান 4 ঘনমিটার। অর্থাৎ 4 ঘনমিটার আয়তনের একটা ট্যাঙ্ক বানালে উনাদের যে রিকোয়ারমেন্ট অর্থাৎ যা প্রয়োজনীয়তা সেটা ফুলফিল হবে, সেটা পূরণ হবে। এইবার সেই ট্যাঙ্ক যে জায়গাটাতে তুমি বানাবে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে ধরে নিই যে ট্যাঙ্কটি H মিটার গভীর করতে হবে। যে ট্যাঙ্কটা বানাবো সেটা H মিটার গভীর করতে হবে। তাহলে যথারীতি যে জায়গাটাতে আমি ট্যাঙ্ক বানাচ্ছি তার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি ট্যাঙ্কটা H মিটার গভীর করতে হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 4। লক্ষ্য রাখো এখানে সবগুলো ইউনিট মিটার, এখানে মিটার এইটা 2.5 মিটার, 1.6 মিটার, এইটা লিটার ছিল, লিটারটাকে আমি মিটারের সাথে সমান করবো জন্য এইটাকে আমি ঘনমিটারে কনভার্ট করে নিয়েছি। তাহলে এইদিকেও ঘনমিটার এদিকেও ঘনমিটার সমান, তাহলে H সমান সমান 4 ভাগ এইটা সমান সমান 1 মিটার। অর্থাৎ ট্যাঙ্কটিকে 1 মিটার গভীর করতে হবে। এই অঙ্কের একটা দ্বিতীয় ভাগ আছে। দ্বিতীয় ভাগটা বলছে যে ট্যাঙ্কের যে জায়গাটা নির্দিষ্ট আছে সেই জায়গাটার প্রস্থ যদি আরেকটু বেশি হতো, অর্থাৎ 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে উচ্চতাটা কতটা হতো। তার মানে এইটা তোমরা এটা বাড়ির কাজ, আমি বাড়িতে দিয়েছি, এটা বাড়িতে করবে। তার মানে প্রস্থর সাথে এই যে প্রস্থটা আছে এই প্রস্থের সাথে তোমাকে আরো 4 ডেসিমিটার যোগ করতে হবে। মনে রাখবে এর সাথে সরাসরি 4 যোগ করে দেওয়া যাবে না। এটা আছে মিটার, ওটা আছে ডেসিমিটার, সবগুলো একই এককে পরিবর্তন করবে, করে এর সাথে 4 যোগ করবে। 4 যোগ করার পর যে উত্তরটা আসবে তার সাথে এই দুটো মাল্টিপ্লাই করে তাহলে সেখান থেকে তখন নতুন আর একটা H এর মান পাবে। অর্থাৎ ন্যাচারালি সেই H এর মানটা এর থেকে কম হবে। তার কারণ ট্যাঙ্কের তুমি যদি প্রস্থটা বাড়াও উচ্চতাটা কমবে, আয়তনটা একই রাখছো, রেখে যদি তুমি ট্যাঙ্কের প্রস্থ বাড়ালেই উচ্চতা কমে যাবে। সুতরাং H এর মান কিন্তু ওখানে 1 মিটারের চেয়ে কমে আসবে। এবং মনে রাখবে এই অঙ্কটা করার সময় যে প্রস্থ যেটা বেশি প্রস্থ দেওয়া আছে সেটা ডেসিমিটারে দেওয়া আছে, অর্থাৎ সেই এককগুলোকে ঠিক করে নিয়ে তোমাকে এর সাথে সেই এককটা যোগ করে মাল্টিপ্লাই করে 4 এর সাথে সমান করতে হবে। এইটা তোমরা বাড়িতে করবে এই অঙ্কের দ্বিতীয় ভাগটা। এবার আমরা 23 নম্বর অঙ্কে চলে আসি। অঙ্কটাতে বলা আছে যে একটা পুকুর আছে, পুকুরটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, জলের উচ্চতা। পুকুরটার মধ্যে যে জল আছে পুকুরটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ 18.5 মিটার এবং জলের যে গভীরতা সেটা 3.2 মিটার। এবার একটা মেশিন দিয়ে মানে একটা পাম্প সেট দিয়ে সেই পুকুরটাকে শুকোতে হবে, শুকিয়ে সেই জলটাকে একটা জমিতে, একটা আল দেওয়া জমিতে সেই জলটাকে ফেলতে হবে। দুটো পার্ট অঙ্কটার। প্রথম পার্টে বলছে যে পাম্প দিয়ে জলটা উঠছে সেই জল তোলার গতিবেগ 160 কিলোলিটার প্রতি ঘন্টা। অর্থাৎ পাম্প সেটটা 1 ঘন্টা চললে 160 কিলোলিটার জল ওঠে।
তাহলে প্রথম পার্টের যে প্রশ্নটা সেটা বলছে যে এই পুকুরটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে অর্থাৎ সম্পূর্ণ জলটাকে তুলে ফেলতে পাম্প সেটটার কত সময় লাগবে, এটা এক। আর 2 নম্বর বলছে সেই জলটা তুলে যে জমিতে ফেলছে, আল দেওয়া যে জমিটা, সেই জমিটার আয়তন দেওয়া আছে, সেই জমিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 59.2 এবং প্রস্থ 40 মিটার। বলছে সেই জলটা যদি সম্পূর্ণ সেই জমিটাতে দিই, যার দৈর্ঘ্য এত এবং প্রস্থ 40 মিটার, কত উঁচু জল সেই জমিটাতে থাকবে। তো আমরা একটা একটা করে ভাবি। প্রথমে দেখি যে কতক্ষণ সময় লাগবে পাম্পসেট দিয়ে জল তুলতে। দেখে নাও, পুকুরের জলের যে আয়তন, সেই আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘনমিটার, 3টেই মিটারে আছে। পাম্পে জল তোলার গতিবেগ 160 কিলোলিটার প্রতি ঘন্টা। মনে রাখবে এই কিলোলিটার আর ঘনমিটার দুটো একই, মানে 1 কিলোলিটার সমান সমান 1 ঘনমিটার। সুতরাং এখানে কিন্তু তোমার এই এককটা আলাদা হলেও এককটা পরিবর্তন করার দরকার নেই, তার কারণ 160 কিলোলিটার মানে 160 ঘনমিটার, দুটো এক। তাহলে সব জল তুলতে কত সময় লাগবে, যে সম্পূর্ণ জলের আয়তন ভাগ প্রতি ঘন্টায় যা জল ওঠে, তাহলে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 বাই 160। তাহলে এইটা যদি আমি এরকম লিখি, মানে এই পয়েন্টটাকে তুলে দিই, তুলে দিলে এই দুটো পয়েন্ট উঠে গেলে নিচে দুটো 10 আসবে, তাহলে এটা ভাগ করলে 7.4 ঘন্টা হয়। এবার 7.4 ঘন্টা অর্থ 7 ঘন্টা 24 মিনিট। 24 মিনিট কেন? 0.4 ঘন্টা 0.4 ঘন্টা মানে ঘন্টাকে মিনিটে করতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে যদি 60 দিয়ে গুণ করি তাহলে আসে 24 মিনিট। সুতরাং 7.4 ঘন্টা অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট। অর্থাৎ সেই পুকুরটা শোকাতে আমাদের 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। এইবার দ্বিতীয় পার্টে আসি। দ্বিতীয় পার্ট হচ্ছে যে এই জমিটাতে কতটা জলের উঁচু হবে, মানে যে জমিটাতে আমরা জল ফেলছি সেই জমিটার জলের উচ্চতা কত হবে সম্পূর্ণ জল যদি আমি ফেলে দিই। তো এটা হচ্ছে ওই একদম আগের মতো, যে জমিটার আয়তন বের করে নাও, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু জলের উচ্চতা আমি ধরে নিচ্ছি h, তাকে এখানে লিখেছি। ধরি আল দেওয়া জমিতে জলের গভীরতা হবে h মিটার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান এই পুকুরের জলের যে আয়তন সেইটা, এইটা। তাহলে এখানে h হবে, এইটার নিচে এই গোটাটা চলে আসবে, এখানে কাটাকাটি করেছি, কাটাকাটি করে শেষ পর্যন্ত আসছে 3773। 3773 কিন্তু মিটার, যেহেতু সব মিটারে আছে। এবার এইটাকে আমরা একটু ভালো ফর্মে আনার জন্য ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। এবার মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাওয়া মানে 10 দিয়ে গুণ করা, এইটা সমান সমান 37 ইন্টু 10 বাই 73 ডেসিমিটার। এটাকে যদি গুণ করো ভাগ করো 5.06 ডেসিমিটার সমান সমান 5 ডেসিমিটার। উত্তরটা 5 ডেসিমিটার আছে, তোমরা এটাও রাখতে পারো, এটা রাখলেও কারেক্ট। 5 ডেসিমিটার আছে, 5 মানে এটা অ্যাপ্রক্সিমেটলি, মানে 5.06 মানে প্রায় 5-5 এর কাছাকাছি। তো এটাই শেষ অঙ্ক, আজকে আর অঙ্ক করবো না। আর বলে রাখি এই অধ্যায়টা এখানে শেষ করলাম। এরপরে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো সব সংক্ষিপ্ত অঙ্ক। এবার সংক্ষিপ্ত অঙ্ক অর্থাৎ সত্য মিথ্যা বলা, মাল্টিপল চয়েস মানে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে কোনটা চয়েস করতে হবে, শূন্যস্থান পূরণ, এই সবগুলো আছে। আমি চাইছি যে তোমরা ওই শর্ট কোশ্চেন গুলো নিজে করো। এবার শর্ট কোশ্চেন গুলো করলে কিন্তু তোমাদের কনসেপ্টটা পরিষ্কার হবে, অর্থাৎ সেই শর্ট কোশ্চেন গুলো তোমাদের সব হোমওয়ার্ক 24-25 দুটো আছে, তার মধ্যে অনেকগুলো আছে ছোট ছোট, এবং সেটা না করতে পারলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে, আমি সেগুলো করে দেবো সেই শর্ট কোশ্চেন গুলো। এবং তার সাথে সাথে এই গোটা চ্যাপ্টারের যে বড় অঙ্ক যেগুলো সেগুলোও কিন্তু সব করে ফেলতে হবে। অর্থাৎ তোমাদের আগের দিন যদি 15 পর্যন্ত করে থাকো, তাহলে 15-র পর থেকে অর্থাৎ 16 নম্বর থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক থাকলো সেই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। আর অবশ্যই না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি সেই অঙ্কগুলো করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর মনে রাখবে যে এই প্রস্তুতিটা হয়ে গেলে এই আয়তঘন অধ্যায়, যে একটাই অধ্যায়, যে অধ্যায় 4 যেটা, সেই 4 অধ্যায়ের উপর আমি আবার একটা টেস্ট নেব, যেভাবে আমি অনলাইনে টেস্ট নিই সেভাবে। সুতরাং তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে আমাকে জানাবে, 2-4 দিনের মধ্যেই সেই পরীক্ষার ব্যবস্থা হবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং সমস্ত সতর্কতা করোনার মেনে চলবে। এখন কিন্তু খুব ভাইটাল স্টেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি,
তোমরা জানো যে আমাদের জেলাতে অলরেডি প্রচুর করোনার রোগী পাওয়া যাচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন পাওয়া যাচ্ছে, সুতরাং খুব সাবধানতা অবলম্বন করবে। ভালো থাকবে। What is time? One possible answer is this. Time is what keeps everything from happening at once. Consider your desk in your classroom. Last year, a different child was sitting there, and next year, it will be someone else. Because the desk exists at different times, it can be used by different children without having them collide or merge, which would be quite inconvenient, not to mention painful. In 1905, a physicist named Albert Einstein discovered that time and space are linked together in a fascinating structure called space-time. Within space-time, time is a dimension, that is, a line that goes from the past to the future and that can be used to indicate when something happens. Because space has 3 dimensions, width, length, and height, time is the 4th dimension of space-time. If we put one of the dimensions of space along the bottom of the screen and the dimension of time along the side, we get a space-time diagram where we can show all at once what happens at different positions in space and at different times. For example, on this space-time diagram, you are standing still and a giant snail is moving toward you. One of the most surprising things that Einstein discovered about space-time is that the faster you move through space, the slower time flows for you. You don't notice this effect in everyday life because you don't move fast enough. When your speed is 0, the flow of time is normal. As your speed increases, time slows down more and more, but the effect becomes important only when your speed gets close to the speed of light, which is very fast. At the speed of light, you could cross North America 60 times in 1 second. Imagine you have a twin. One day, you find an abandoned flying saucer with 1 year of supplies in it, and you decide to take a 1-year trip. You move away from the Earth at 99% of the speed of light for 6 months, turn around, and travel another 6 months at the same speed to get back. At the end of the trip, you are 1 year older, but 7 years have elapsed on Earth. Your twin is 7 years older than when you left. What happened? At 99% of the speed of light, time slows down 7 times. Let's look at the space-time diagram. Your twin took 7 years to get from point A to point B in space-time, but you only aged 1 year going from A to B. In the saucer, the slowing down of time made everything slower. Your watch, your heartbeat, your brain functions, so you didn't feel that time was any different than usual. But from the point of view of the Earth, you time traveled to the future at 7 times the usual rate. In real life, the fastest space probes we have ever launched travel 10,000 times slower than light, so the slowing down of time remains very small. By using enormous machines called accelerators, we are able to make very small particles travel at speeds that are close to the speed of light. In one experiment, unstable particles called muons were produced. At rest, these particles last for a fraction of a second before disintegrating. We made these particles travel at 99.94% of the speed of light, and they survived 30 times longer, which is exactly what Einstein predicts. At 99.94% of the speed of light, time slows down 30 times. In the largest accelerators, we can make time slow down more than 100,000 times. For particles that travel at the speed of light, like those of light itself, the slowing down of time becomes infinite, so time simply stops. But if time slows down more and more the faster you go, and stops for particles that travel at the speed of light, could it flow backward if you travel faster than light? Well, in space-time, faster than light travel could in principle lead to backward in time travel, because of another effect discovered by Einstein, something even more mind-boggling than the slowing down of time. It turns out that the answer to the question, what is going on right now elsewhere in the universe, depends on your speed. Because of this effect, people who do not travel at the same speed do not agree on what constitutes the present moment throughout the universe. If you could hitch a ride on an alien mothership that moves away from the Earth at less than the speed of light, then launch yourself from the mothership toward the Earth in a spacecraft that moves faster than the speed of light relative to the mothership, you would still be traveling toward the future from the point of view of the mothership, but, believe it or not, from the point of view of the Earth, you would be traveling toward the past. But does that make any sense? To travel somewhere, that somewhere must exist. If you can travel to the past, this means that the past must still exist. Well,
In space-time, the present and the past coexist in the same way that left and right coexist. So the past still exists somewhere, or should we say, somewhen, along the dimension of time, and by traveling faster than the speed of light, you could get there. Oh, but not so fast. There's a little problem. According to Einstein's theory, just to make your spacecraft reach the speed of light, you would need to get an infinite amount of energy, which is, of course, impossible. And to travel faster than the speed of light, well, you would need more than an infinite amount of energy, which is more than impossible. Or is it? The thing with science is that we can never be sure that our current theories are the final say on any matter. We know that it is possible to travel forward in time at a rate that depends on our speed. But will it be possible one day to travel backward in time? Nobody knows, yet. But surely time will tell.